বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের যে মিডের আগে আমরা 4টা চ্যাপ্টার পড়েছিলাম। সেখানে আমরা শেষ যে টপিকটা পড়েছি সেটা হলো ট্রান্সমিশন মিডিয়া। আমরা ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার পড়েছি, আমরা ডেটা অ্যান্ড সিগন্যালস একটা চ্যাপ্টার পড়েছি, আমরা অ্যানালগ ট্রান্সমিশন অ্যানালগ মডুলেশন একটা চ্যাপ্টার পড়েছি এবং আমরা ট্রান্সমিশন মিডিয়ামের উপরে একটা চ্যাপ্টার পড়েছি। মিডের পরে ফাইনালের যে সিলেবাস আছে সেইটা শুরু হবে হলো চ্যাপ্টার 4 দিয়ে, ডিজিটাল ট্রান্সমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বর্তমান সময়ে লং ডিস্টেন্স কমিউনিকেশনের পাশাপাশি ভেরি শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন অত্যন্ত পপুলার হয়েছে এবং ভেরি ফাস্ট accurate communication within the computer system, nearby computer systems, handheld devices, mobile devices, fingerprint devices are highly being utilized in today's society for communication in between the different systems. সেই পরিপ্রেক্ষিতে ডিজিটাল ট্রান্সমিশনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দুই নিকট অতীত বছরগুলিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এইখানে এই ডিজিটাল ডেটা এর যে রিপ্রেজেন্টেশন সেটি কিভাবে হবে সেটা আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা এবং সেটা অনুধাবন করার বিষয় আছে। আমরা লাইন কোডিং বিষয়সমূহ নিয়ে পড়বো, ব্লক কোডিং বিষয়সমূহ নিয়ে পড়বো, স্ক্র্যাম্বলিং নিয়ে পড়বো। এই টপিকগুলি শুরু হওয়ার আগে আমরা very fundamental what is meant by digital transmission of data and how can we represent data bits in signals, that will be discussed first. আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখো, একটা সেন্ডার যখন ডেটা পাঠাচ্ছে একটা রিসিভারের কাছে, তখন ডিজিটাল ট্রান্সমিশন বলতে যেটা বোঝা যাবে সেটি হলো ডিজিটাল ডেটা is being encoded into digital signals, not in analog signals. Digital data is being encoded in digital signals. Zeros and ones will be represented using digital signals, and that digital signal will be transmitted through the communication link to the destination station, and that is known as digital transmission. Similarly, at the receiver side, the receiver will receive the digital signals and then will decode it into digital data, zeros and ones. So that is what the digital transmission is. এখন আসো আমরা ডিজিটাল ডেটা ডিজিটাল সিগন্যালে যখন কনভার্ট করব, অনেক ধরনের রিপ্রেজেন্টেশন স্টাইল হতে পারে, অনেক ধরনের রিপ্রেজেন্টেশন স্টাইল হতে পারে। এইটা হলো একটা সিগন্যাল এলিমেন্ট, এটা আর একটা সিগন্যাল এলিমেন্ট, এইটা আর একটা সিগন্যাল এলিমেন্ট। যদি আমরা একটা সিগন্যাল এলিমেন্ট দিয়ে একটা ডেটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা বলতেছি রেশিও আর ইজ ইকুয়ালস টু 1।
আর যদি আমরা দুইটা সিগন্যাল এলিমেন্টকে দিয়ে একটা ডেটা বিট এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা বলতেছি রেশিও আর ইজ ইকুয়ালস টু হাফ। প্রশ্ন হলো, যদি আমরা একটা ডেটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করার জন্য দুইটা সিগন্যাল এলিমেন্ট ব্যবহার করি, ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট হয়ে যাবে ডেটা রেটের ডাবল অ্যাট লিস্ট। ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট হয়ে যাবে ডেটা রেটের ডাবল অ্যাট লিস্ট। সিগন্যাল এলিমেন্টের রেটকে আমরা বলি বড রেট, signal elements per second. How many signal elements are being represented in 1 second? Data rate কে বলি আমরা bits per second. How many bits are being sent in 1 second from the sender to the receiver? তাহলে ভালো ডেটা রেট পেতে হলে বেশি ব্যান্ডউইথ লাগবে। আবার আমরা যেহেতু কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শিখছি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং শিখছি, আমাদের চিন্তা করতে হবে কম পরিমাণ ব্যান্ডউইথের উপর দিয়ে কিভাবে বেশি পরিমাণ ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয়। এইখানে সি নাম্বার ফিগারে দেখো, সিগন্যাল এলিমেন্ট একটা, সেইটা দিয়ে ডেটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করা হয়েছে দুইটা। তাহলে এইটার তুলনায় এ নাম্বার ফিগারের তুলনায় সি নাম্বার ফিগারে সেম ব্যান্ডউইথ দিয়ে ডাবল রেটে ডেটা পাঠানো যাবে। আর বি নাম্বার ফিগারের তুলনায় সি নাম্বার ফিগার দিয়ে 4 গুণ রেটে ডেটা ট্রান্সমিট করা যাবে। ব্যান্ডউইথের সেম পরিমাণ ব্যান্ডউইথ দিয়ে বি নাম্বার ফিগারের এই রিপ্রেজেন্টেশন যে রেটে ডেটা ট্রান্সমিট করতে পারবে, ওই একই পরিমাণ ব্যান্ডউইথ দিয়ে সি নাম্বার ফিগারের যে রিপ্রেজেন্টেশন তা দিয়ে তার চেয়ে 4 গুণ বেশি ডেটা ট্রান্সমিট করা যাবে। এটা ক্লিয়ার তো? জি স্যার। ফাইন। So how many data elements are being represented by one signal element? That is very, very important to understand. We call it R is equals to 2. এইখানে সিচুয়েশনটা আরো বেশি। দেখো, তিনটা সিগন্যাল এলিমেন্ট ব্যবহার করা হয়েছে 4টা ডেটা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য। এটাও করা যেতে পারে। তো how many signal elements are being utilized for transmitting a single data bit or a stream of data bits is of utmost importance and is represented by R, and R plays significant role in determining the signaling rate of a system as well as the data rate of a system. এর যে ঝক্কি ঝামেলাগুলি আছে সেগুলি আমরা পরে পড়তেছি। আমরা ফান্ডামেন্টাল ডেফিনেশনটা জানলাম। এখন এই রিলেটেড একটা ছোট্ট প্রবলেম, সেটা হলো দেখো, a signal is carrying data in which one data element is encoded as one data signal element. একটা ডেটা এলিমেন্ট একটা সিগন্যাল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। ভেরি সিম্পল, ওই যে প্রথমটা যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, R is equals to 1. If the bit rate is 100 kbps, ডেটা রেটটা দেওয়া আছে অলরেডি। ডেটা রেট কি করা আছে? অলরেডি দেওয়া আছে 100 kbps. What is the average value of the baud rate? Baud rate বের করতে বলছে। যদি
সি হয় ইন বিটুইন 0 and 1। সি ইন বিটুইন 0 and 1 মানে আমি এভারেজ ধরে নিলাম এটা হাফ। সির ভ্যালু ইন বিটুইন 0 and 1, এটা তো যে কোনো ভ্যালু ধরা যাবে না, আমি একটা এভারেজ ভ্যালু ধরে নিলাম হাফ। দেন দ্য baud rate is the signaling rate. The baud rate is calculated as CS is equals to C multiplied by data rate N multiplied by 1 by R. R এর ভ্যালু যত বেশি হবে সিগন্যালিং রেট তত কমে যাবে। আর এর ভ্যালু যত কম হবে সিগন্যালিং রেট তত বেড়ে যাবে। সেটা আমরা একটু আগে দেখে আসলাম। এখানে হলো আর এর ভ্যালু কত, 1, বসিয়ে দিলে আর এর ভ্যালু 1। সির ভ্যালু হাফ, পেয়ে গেছো একটু আগেই। এন ডেটা রেট ওই যে দিয়ে দেওয়া আছে 100 kbps, তার মানে 100,000 বিটস পার সেকেন্ড। ক্যালকুলেট করলে 50,000 মিনস 50 কিলোবাট, মিনস কত, 50 kilowatt, 50 kb. So this is the transmission baud rate of this particular signal. Actual bandwidth কিন্তু ডিজিটাল সিগন্যালের ইনফাইনাইট। কারণ কি, একটা নির্দিষ্ট মাত্রা সে মেনটেন করতেছে, আবার চেঞ্জ করার পরে আবার একটা নির্দিষ্ট মাত্রা সে মেনটেন করতেছে, কিন্তু ইফেক্টিভ ব্যান্ডউইথ হবে সবসময় সেটা কি, ফাইনাইট অফ এ পার্টিকুলার ডিজিটাল সিগন্যাল। আমরা দুই ধরনের ফর্মুলা শিখেছিলাম, একটা নাইকুয়েস্ট ফর্মুলা আর একটা হলো, বলতো দেখি, ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা দুইটা ফর্মুলা শিখেছিলাম, একটা নাইকুয়েস্ট ফর্মুলা আর একটা ভুলে গেছি স্যার। শ্যাননস ক্যাপাসিটি ফর্মুলা। জি স্যার, জি স্যার। শ্যাননস ক্যাপাসিটি ক্যাপাসিটি ফর্মুলা ফোর। চ্যাপ্টার 3-তে আমরা পড়েছিলাম। এখন বলতো নাইকুয়েস্টের ফর্মুলা কোন চ্যানেলের জন্য ব্যবহৃত হবে আর শ্যাননসের ফর্মুলা কোন চ্যানেলের জন্য ব্যবহৃত হবে? এটাও সাকসেসফুলি ভুলে গিয়েছো। আচ্ছা, এই জিনিসগুলি কিন্তু তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেটি হলো, নাইকুয়েস্ট ফর্মুলা সবসময় মনে রাখবা, নাইকুয়েস্ট ফর্মুলা হলো ইরর ফ্রি যদি কোনো চ্যানেল থাকে তার জন্য অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস থিওরিটিক্যালি ম্যাক্সিমাম ডেটা রেট কত অ্যাচিভ করা সম্ভব একটা পার্টিকুলার ডেটা ট্রান্সমিশন লিংকের জন্য, সেইটা বের করা যাবে হলো নাইকুয়েস্ট ফর্মুলা দিয়ে। বাট আমরা জানি প্র্যাকটিক্যালি ইরর ফ্রি আসলে কোনো চ্যানেল নাই। প্র্যাকটিক্যালি এরর ফ্রি আসলে কোনো চ্যানেল নাই। সো ইট ডাজ মিন আমরা ইরোনিয়াস চ্যানেলের উপর দিয়ে যদি ডেটা ট্রান্সমিট করি, দ্যাট মাস্ট বি ইউজিং শ্যাননস ক্যাপাসিটি ফর্মুলা। এনিওয়ে, তাহলে ম্যাক্সিমাম ডেটা রেট অফ এ চ্যানেল আমাদের যেহেতু বের করতে বলেছে এবং কোনো ইওর সম্পর্কে ধারণা দেওয়া যায় নাই, আমরা জানি এর সূত্র হলো 2b log 2l। এল হলো কতগুলি লেভেলে ভাগ করা যাবে, বি হলো ব্যান্ডউইথ অফ দ্যাট পার্টিকুলার লিংক। সো এন ম্যাক্স যদি আমরা এখন বের করতে হয়, a signal with L levels actually can carry log 2L bits per level. So each level is corresponds to one signal element
and we assume that the average case is c is equals to half. So c is equals to যদি half হয়, so এখানে 2 multiplied by b multiplied by log 2 l. So that should be the corresponding uh, data rate, maximum data rate that can be achievable. তার মানে ব্যান্ডউইথের ডাবল মাল্টিপ্লাইড বাই যতগুলি লেভেল করা হবে তার লগ টু এল, সো দ্যাট উড বি দ্য ম্যাক্সিমাম ডেটা রেট। বাট প্র্যাকটিক্যালি ইরর থাকার কারণে সিগন্যাল টু নয়েজ রেশিও আমাদের হিসাব করতে হয়, অ্যান্ড দ্যাট ক্যান নট মেক দ্য ম্যাক্সিমাম outcome from this particular system. So আমাদের বুঝতে হবে যে ডেটা যখন আমরা পাঠাবো, সিগন্যালে ট্রান্সফার করব, সেন্ডার থেকে যখন পাঠানো হয়, যেভাবে 0 1 রিপ্রেজেন্ট করে সেন্ডার থেকে ডেটা পাঠানো হয়, রিসিভারের ক্লক অনেক সময় সেন্ডারের সাথে ফুলি সিনক্রোনাইজ থাকে না। যখনই রিসিভারের ক্লক সেন্ডারের সাথে ফুলি সিনক্রোনাইজ থাকে না, তখনই যে ঘটনাটা ঘটবে সেটা হলো ইরোনিয়াস ডেটা রিসিভ হবে, 0 1 আকারে রিসিভ হবে, 1 0 আকারে রিসিভ হবে। এইখানে খেয়াল করে দেখো, এইখানে হলো যতটুকু স্পেস দুইটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে, আমরা দেখতেছি এখানে স্পেস হঠাৎ করেই কমে আসছে, এবং এই দেখো স্পেস হঠাৎ করেই কমে আসছে। দ্যাট মিনস এক একটা সিগন্যালের ডিউরেশন আসলে রিসিভারের ক্লকের ফাস্ট চলতেছে বলে এটা মিলানো নাই। যখনই এই অমিল দেখা দিবে, তখনই দেখো 1 0 আকারে রিড হবে, 0 1 আকারে রিড হবে। ফলে যে ডেটা আমি পাঠিয়েছি 0 1 এর যে এখানে কম্বিনেশন ছিল, সেটা কিন্তু আমি ডেস্টিনেশনে পাচ্ছি না। এখানে পরপর 3টা 0 ছিল, আমি দেখতে পাচ্ছি এখানে পরপর 4টা 0 সে রিসিভ করতেছে, পরপর 4টা 0 সে রিসিভ করতেছে। আমি এখানে পরপর 2টা 1 পাঠিয়েছিলাম, এখানে সে পরপর 3টা 1 রিসিভ করতেছে। তার মানে সেন্ডার যা পাঠাচ্ছে রিসিভার সেইটা রিসিভ করার দিকেই কোনো ভ্রুক্ষেপ নাই। তার মানে কি, সেন্ডার মাস্ট হ্যাভ a clock synchronization with the receiver, or in other words, the receiver must respect the synchronization level that is being used by the sender. এখানে একটা এক্সাম্পল আছে যে রিসিভারের ক্লক যদি 0.1% ফাস্টার চলে সেন্ডারের চাইতে, তাহলে কতগুলি এক্সট্রা বিট, ওই যে একটু আগে দেখালাম এক্সট্রা বিট, ওরকম কতগুলি এক্সট্রা বিট পার সেকেন্ডে রিসিভার রিসিভ করবে যদি ডেটা রেট 1 kbps হয়। যদি ডেটা রেট 1 mbps হয়, তাহলে কত হবে? একটা পারলে আর একটা অটোমেটিক্যালি পেরে যাব আমরা। 1 kbps মানে প্রতি সেকেন্ডে তার পাওয়ার কথা 1000 বিটস, সেখানে সে পাবে কত? 1001টা বিট পেয়ে যাবে ইনস্টিড অফ 1000 বিট। তার মানে একটা এক্সট্রা বিট সে পেয়ে যাইতেছে 0.1%। সো একটা করে করে পাচ্ছে। 1 mbps যদি হয়, তাহলে আসলে 10 লাখ বিট। 10 লাখ বিটে 1000-এ যদি একটা বাড়ে, তাহলে 1 লাখে বাড়বে কয়টা? 100টা। তাহলে 10 লাখে বাড়বে কত? 1000টা। তার মানে 10 লাখ 1000 বিট সে পেরে যাবে। সিম্পল ঐকিক নিয়ম কিন্তু। 1000 বিট যখন পাঠাইছিলাম, তখন একটা বিট সে বেশি পেয়েছিল। এখন আমি 10 লাখ বিট পাঠাচ্ছি,
10 লাখ বিট পাঠাচ্ছি, 1000-এ যদি একটা বাড়ে তাহলে 1 লাখে কয়টা বাড়বে? 100টা বাড়বে। কারণ 100 হাজারে 1 লাখ, আর 1 লাখে যদি 10টা বাড়ে, সরি 1 লাখে যদি 100টা বাড়ে, তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখে কত বাড়বে? 1000টা। সো 1000টা বিট এখানে বেশি বেড়ে গেছে। সো এত বিট, 10 লাখ বিট পাঠানো হচ্ছে, কিন্তু সে বিট রিসিভ করতেছে 10,01,000। সো এক্সট্রা বিট হলো 1000। ইটস সিম্পলি ইউনিট রুল, বাংলায় যেটা আমরা ঐকিক নিয়ম বলে থাকি। এতক্ষণ আমরা অলিতে গলিতে ছিলাম, মেঠো পথে ছিলাম, ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলি আমরা একটু ঝালাই করে নিলাম। এখন পড়া শুরু করব লাইন এনকোডিং টেকনিক, যেটা মূলত আমরা আজকের এই আলোচনায় আমরা ইনক্লুড করতে চেয়েছি। লাইন এনকোডিং টেকনিক। লাইন এনকোডিং টেকনিকের মধ্যে আমরা মোট 7-8টা মতো লাইন এনকোডিং শিখব। তার মধ্যে একটা হলো ইউনিপোলার, আর একটা হলো পোলার। পোলারের মধ্যে এনআরজেড আছে, আরজেড আছে, বাইফেজ ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার আছে। এগুলির মধ্যে একটা সুন্দর পুঁথি গাঁথার মতো, পুঁথি দিয়ে মালা গাঁথার মতো একটা সুন্দর রিলেশনশিপ আছে। আমরা বর্ণনা করার সময় একটা সিকোয়েন্স ধরে ধরে আমরা আলোচনা করব। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড the differences between the different objects so that we can find out the actual definition as well as the required uh, definition. Unipolar NRZ. NRZ stands for non-return to zero. Non-return to zero মানে হলো একটা পার্টিকুলার সিগন্যাল এলিমেন্টের মধ্যে, এই যে এইটা, একটা পার্টিকুলার টাইম স্লটের মধ্যে সিগন্যালের এলিমেন্টের কোনো ডিরেকশনের পরিবর্তন হবে না। 0 থাকলে 0 মেনটেন হবে, 1 থাকলে 1। হাই ভোল্টেজ হইলে ওইটা মেনটেন হবে, 0 হলে 0 মেনটেন হবে। এই মাঝখানে কোনো পরিবর্তন হবে না। আর সিগন্যালের রিপ্রেজেন্টেশন খুব সহজ। যদি 0 হয় তাহলে 0 ভোল্টেজ মেনটেন করবে, 1 হলে একটা সার্টেন ভোল্টেজ 5 ভোল্ট সে মেনটেন করবে। পরেরটা যদি আবার 1 হয় তাহলে ওই 5 ভোল্টই মেনটেন করতে থাকে। পরেরটা যদি আবার 5 ভোল্ট হয়, এই 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 1 হয় তাহলে 5 ভোল্টেজ সে মেনটেন করতে থাকে। So normalized power is basically half into v square, half into 0 square. It is equals to half into v square on an average, basically normalized over the 2. We call it unipolar NRZ, non-return to 0. এবারে খেয়াল করে দেখো, নন রিটার্ন টু 0 লেভেল পোলার। পোলার যদি হয় তাহলে এর পজিটিভ একটা ডিরেকশনে সিগন্যাল এলিমেন্ট আছে, নেগেটিভ একটা ডিরেকশনেও সিগন্যাল এলিমেন্ট আছে। আগেরটা কিন্তু নন রিটার্ন টু 0 ইউনিপোলার ছিল, মানে শুধুই পজিটিভ সিগন্যাল এলিমেন্ট ছিল আর 0 ছিল। এখানে পজিটিভ সিগন্যাল এলিমেন্ট আছে, নেগেটিভ সিগন্যাল এলিমেন্ট আছে, কিন্তু সিগন্যাল এলিমেন্টের মাঝখানে কোনো পরিবর্তন নাই। ওই জন্য এটাও নন রিটার্ন টু 0
লেভেল, এল স্ট্যান্ডস ফর লেভেল, আইদার একটা প্লাস লেভেল আর একটা মাইনাস লেভেল সে কি করতেছে সবসময় মেনটেন করছে। নন রিটার্ন টু জিরো ইনভার্স, নন রিটার্ন টু জিরো ইনভার্স, ইনভার্স হলো একটা সিগন্যাল লেভেল মেনটেন করবে, যদি বিট পরিবর্তন হয় 0 থেকে 1 হয় তাহলে এইটা পরিবর্তন করে দিবে। ঠিক আছে, 1 যদি আসে, 1 যেখানে যেখানে আসবে সেখানে সে পরিবর্তন, এখানে এখানে আসছে, নেক্সটটা কত 0 পরিবর্তন করবে না, নেক্সটটা কত 0 পরিবর্তন করবে না, নেক্সটটা কত 1 পরিবর্তন করবে, নেক্সটটা কি 1 আবার পরিবর্তন করবে, নেক্সটটা কি 1 আবার পরিবর্তন করবে, নেক্সটটা কি 0 পরিবর্তন করবে না। বুঝতে পেরেছো? স্যার। কথা বলতে হবে ছেলে মেয়েরা। জি স্যার। এটা এটা বুঝতে পেরেছো? জি স্যার। গুড। আফজাল, মানে এতক্ষণ আমরা যে দুইটা পড়লাম, একটা হলো ইউনিপোলার এনার্জেড, সেখানে দেখলাম যত জায়গায় 1 আছে তত জায়গায় পজিটিভ ভোল্টেজ, যত জায়গায় 0 আছে তত জায়গায় 0 ভোল্টেজ। পরেরটা দেখলাম যত জায়গায় 0 আছে একটা পজিটিভ ভোল্টেজ লেভেল, যত জায়গায় 1 আছে একটা নেগেটিভ ভোল্টেজ লেভেল, এখানেও তাই এখানেও তাই এখানেও তাই। এইটাতে আমরা বলতেছি যে না, 0 অথবা 1 এর জন্য একটা সুনির্দিষ্ট কোনো ভোল্টেজ লেভেল পজিটিভ অথবা নেগেটিভ এই ধরনের কোনো জিনিস মেনটেন করা হবে না, বরং কি করা হবে, পরপর পরপর বিটগুলি কিভাবে সাজানো আছে সেইটা রিপ্রেজেন্ট করা হবে। 0 যদি থাকে তাহলে একটা পার্টিকুলার লেভেল মেনটেন করা হবে, আর 1 থাকলে প্রতিবার পরিবর্তন হবে। এই প্রথমটা 0 আছে, লেটস সে এটা পজিটিভ একটা ভোল্টেজ লেভেল দিয়ে শুরু হয়েছিল, এখন এখানে 1 আসছে মানে ওইটা চেঞ্জ হয়ে নিচে চলে আসবে, এখানে এসে আবার 0 কোনো পরিবর্তন হবে না, এখানে এসে নেক্সট বিট আবার 0 কোনো পরিবর্তন হবে না, এখানে এসে নেক্সট বিট 1 পরিবর্তন হয়ে উপরে চলে গেল, এখানে বেশ নেক্সট বিট 1 পরিবর্তন হয়ে নিচে চলে আসলো। মানে পরিবর্তন হবে কি হবে না সেইটা নির্ধারিত হবে অ্যাপিয়ারেন্স অফ নেক্সট বিট 1 কিনা। আর যদি 0 হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, 1 হলেই সে পরিবর্তন হয়ে যাবে। দিস ইজ কল্ড ইনভার্সন। অ্যালগোরিদম ইজ ভেরি সিম্পল, 1 হলে পরিবর্তন হবে, 0 হলে পরিবর্তন হবে না। So the energetic L at the level of the voltage determines the value of the bit, but in energetic I, the inversion or lack of inversion determines the value of the bit. ডেস্টিনেশনে গিয়েও প্রথমটা নেগেটিভ ভোল্টেজ ধরে নিয়ে বা পজিটিভ ভোল্টেজ ধরে নিয়ে সে হলো ওইভাবে করে পরবর্তীতে পরিবর্তন হয়েছে নাকি হয় নাই, যেটা পরিবর্তন হয়েছে সেই বিটটাকে 1 হিসাবে সে নিয়ে নিবে, যেটা পরিবর্তন হয় নাই সেটাকে সে 0 হিসাবে নিবে। সো রিসিভারের ধর্ম খুব স্ট্রেইট ফরওয়ার্ড, এবং এদের সিগন্যালিং বিট কিন্তু n/2 বড রেট। দ্যাট মিনস ডেটা রেটটা হলো সিগন্যালিং রেটের ডাবল, n/2 বড রেট, n হলো ডেটা রেট, সো সিগন্যালিং রেটের ডাবল। এদের একটা ডিসি কম্পোনেন্ট প্রবলেম আছে। ডিসি কম্পোনেন্ট প্রবলেম হলো ওই যে পরপর পরপর যদি অনেকগুলি 0 থাকে তাহলে কিন্তু সিগন্যাল এলিমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানেও 0 তারপর একটা 0 তারপর একটা 0, কোনো শুধু এই নিচের এলিমেন্টই হচ্ছে। দ্যাট মিনস সিগন্যালের লেভেলের কোনো উপর নিচে কোনো পরিবর্তন হচ্ছে না। যখনই সিগন্যালের লেভেলের কোনো পরিবর্তন হবে না, সেই সিগন্যালের ইরোর দ্বারা নয়েজ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং রিসিভার এটাকে এক্সট্রাক্ট করতে পারে না কারেক্ট। উই কল ইট ডিসি কম্পোনেন্ট প্রবলেম। দ্যাট মিনস সিগন্যালের
কোনো চেঞ্জ নাই ওভার দ্য কোর্স অফ টাইম। তো এটাকে আমাদের পরিবর্তন করতে হলে নতুন আর একটা এনকোডিং মেকানিজমে যেতে হবে। সেটাতে যাওয়ার আগে একটা প্রবলেম আমরা সলিউশন করে দেব। লেটস সে একটা সিস্টেম এনআরজেড আই মেকানিজম ব্যবহার করতেছে এবং তার ডেটা ট্রান্সফার রেট হলো 10 মেগা বিটস পার সেকেন্ড। আমাকে বের করতে হবে এভারেজ সিগন্যাল রেট কত এবং মিনিমাম ব্যান্ডউইথ কত। ডেটা রেটটা অলরেডি দেওয়া আছে, মেকানিজম কি এনআরজেড আই সেটাও দেওয়া আছে। তো আমরা জানি যে এভারেজ সিগন্যালিং রেট এস ইজ ইকুয়ালস টু বেসিক্যালি এন বাই টু। তাহলে এন বাই টু মানে 10 এমবিপিএস যদি হয় তাহলে এটা 500 কিলো হবে। 10 এমবিপিএস মানে হলো 10 ইন্টু 10 লাখ বিটস অথবা 100,000 বিটস। 100 থেকে এটাতে 50-এ নেমে আসলো, 500-তে নেমে আসলো, 500 কিলো বিট। সো 500 কিলো বর্ডে পরিণত হয়ে গেল। আর মিনিমাম ব্যান্ডউইথের সংজ্ঞা তো আমরা শিখেছি। মিনিমাম ব্যান্ডউইথ সেটা হলো সিগন্যালিং রেটের সমান, দ্যাট ইজ 500 কিলো হার্টজ। সো কোন একটা পার্টিকুলার সিস্টেম কত ডেটা রেটে ডেটা ট্রান্সমিট করতেছে এবং তার সিগন্যালিং রেট মেকানিজম কি সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ওখানে ব্যান্ডউইথ কত লাগবে, সিগন্যালিং রেট কত হবে সেগুলি আমরা বের করতে পারবো। এইবারে এসে দেখো, এতক্ষণ তো এনআরজেড পড়তেছিলাম, নন রিটার্ন টু জিরো। এইবারে পড়বো আমরা আর জেড, রিটার্ন টু জিরো। এটাই আসলে বর্তমানে, এটারই বিভিন্ন ভ্যারিয়েশন বর্তমানে বিভিন্ন সিগন্যালিং এলিমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। এতে ডিসি কম্পোনেন্ট প্রবলেম নাই। কেন? প্রত্যেকটা ডেটা বিট এলিমেন্টের জন্য দুইটা সিগন্যাল এলিমেন্ট, এবং সেটা এই যে আইদার নেগেটিভ থেকে জিরো হয়ে তারপর পজিটিভ, অথবা পজিটিভ থেকে জিরো হয়ে তারপর নেগেটিভ। আবার দেখো এটা জিরো এসছে, নেগেটিভ থেকে নেগেটিভ হয়ে আবার নেগেটিভ হয়ে নেগেটিভ হয়ে পজিটিভ। দ্যাট মিনস আমি জিরো যদি পরপর বসাই তাহলে নেগেটিভের দিকে দুইটা এলিমেন্ট, মাঝখানে এসে রিটার্ন টু জিরো, এইটাকে বলা হবে রিটার্ন টু জিরো, এইটাকে বলা হবে রিটার্ন টু জিরো। মাঝখানে এসে সে রিটার্ন টু জিরো করেছে, তারপরের পরের এলিমেন্টটা পর্যন্ত সে যাবে। এতে যেটা সুবিধা হচ্ছে যে এখানে ডিসি কম্পোনেন্ট প্রবলেম নাই। দ্যাট মিনস সিগন্যালের ফেজ অলওয়েজ চেঞ্জ হচ্ছে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে চলে যাচ্ছে। তো প্রত্যেক হাফ বিট পর পরই সিগন্যাল পরিবর্তন হচ্ছে। So this is fundamentally important for the betterment of the signal transmission quality, and that helps the data transmission system to reduce uh, the error, or the signals gets less susceptible to the noises. So that is the main reason why data transmission quality is increased here. নেক্সট যেটা আমরা দেখব সেটি হলো পোলার বাইফেজ সিস্টেম। একটা হলো ম্যানচেস্টার আর একটা হলো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। একটা হলো ম্যানচেস্টার আর একটা হলো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। একটা হলো ম্যানচেস্টার আর একটা হলো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ম্যানচেস্টারে
জিরো থেকে দেখো, খেয়াল করে দেখো ম্যানচেস্টার কি ঘটনাটা ঘটেছে। জিরো উইল বি রিপ্রেজেন্টেড বাই হাই টু লো, ওয়ান উইল বি রিপ্রেজেন্টেড বাই লো টু হাই। ইউ সি হিয়ার, zero is always represented by high to low, one is represented by low to high. Zero is high to low। এখন এখানে আবার এখানে চলে আসছে লোতে আসছে, তাহলে হাই টু লো কিভাবে হবে? একদম শিফট করে ফেলছে এইখানে। এই যে দেখো, পরেরটাও জিরো, তাহলে হাই টু লো হইতে হবে। এখন তো সিস্টেম আছে এইখানে, তাহলে হাই টু লো তাহলে কোথায় যাবে? ওই উপরে টগল করে ফেলবে, আবার হাই টু লো। এখানে এসে যেহেতু ওয়ান, সো লো টু হাই। এখানে আবার যেহেতু এইখানে আবার বোঝা যাচ্ছে, এখানে আবার নেক্সটটা ওয়ান, তাহলে লো টু হাই হতে হবে, কিন্তু সিস্টেম তো রয়েছে এখন হাইতে, তাহলে টগল করবে, এখানে চলে আসবে, টগল করে আবার লো টু হাই চলে যাবে। তার মানে অলওয়েজ দ্যার ইজ এ ট্রানজিশন, অলওয়েজ দ্যার ইজ এ ট্রানজিশন, আইদার এট দ্য হাফ বিট অর আফটার দ্য ফুল বিট, অলওয়েজ দ্যার ইজ এ ট্রানজিশন, ট্রানজিশন ছাড়া নাই। সো এখানেও ডিসি কম্পোনেন্ট প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা হলো, ও হলো নেক্সট বিট যদি ওয়ান হয় তাহলে ইনভার্সন হবে না, নেক্সট বিট জিরো হলে ইনভার্সন হবে। প্রিন্সিপল হলো এরা। খেয়াল করে দেখো, সিস্টেম এখানে আছে, নেক্সট বিট কত? জিরো, ইনভার্সন হবে, হয়ে এখানে আসলো। নেক্সট বিট কত? ওয়ান, ইনভার্সন হবে না, হয়ে এখানে আসলো। এখানে এসে কি দেখলো? নেক্সট বিট জিরো, ইনভার্সন হবে, হয়ে এখানে আসলো। দ্যাট মিনস ম্যানচেস্টারের ক্ষেত্রে যেরকম আমরা ধরে নিয়েছিলাম all zeros are representing high to low and all ones are representing low to high, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে ওইসব হবে না, ওইসব নাই, ফিক্সড নাই কোনো। জিরো হাই টু লো হতে পারে, ওয়ান ও লো টু হাই হতে পারে, ওতে কোনো পরিবর্তন। কিন্তু ওই যে আগেরটার মতো এনআরজেড আই ইনভার্সনের মতো, ডিফারেন্সিয়াল ইন ম্যানচেস্টার হলো বর্তমান বিটের পরের বিটটা কি বিট, জিরো নাকি ওয়ান বিট, তার উপরে নির্ভর করবে এটা ইনভার্ট হবে নাকি হবে না। যদি জিরো হয় তাহলে ইনভার্ট হবে, আর যদি ওয়ান হয় তাহলে ইনভার্ট হবে না। এটা কিন্তু মনে রাখা একটু কঠিন হবে, একটু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। কেন? সাধারণত ওয়ান যদি হয় তাহলে ফ্ল্যাগটা সেট হয়, ইনভার্সনটা হয়। ওয়ান যদি হয় তাহলে অমকটা হয়, আর জিরো হলে ওটা হয় না। এইভাবে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের হিসাব নিকাশ শিখে আসতেছি। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার আসলেও ডিফারেন্সিয়াল, ইউজুয়াল না, ডিফারেন্সিয়াল। ও হলো জিরো হইলে ইনভার্সন হবে আর ওয়ান হইলে ইনভার্সন হবে না। তাহলে একটা ডেটা বিট যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, আমি কিচ্ছু দিব না, শুধু এই ডেটা বিটের প্যাটার্নটা দিয়ে দিব, আর বলে দিব যে এখন সিগন্যাল এলিমেন্ট হাই পজিশনে আছে। তাহলে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের মাধ্যমে যদি ডেটা ট্রান্সমিশন হয়, সো এটা কিভাবে ট্রান্সমিটেড হবে। সো এটাকে তোমার আহ আহ, এখান থেকে মেক করতে হবে। সো দ্যাট উইল রিয়েলি বি important to understand the signal elements. সো এটা কিন্তু প্র্যাকটিস করবা নিজে হাতে ধরে, এবং ডেটা বিট দিয়ে দিলে যেরকম সিগন্যাল এলিমেন্ট গুলি ড্র করতে পারতে হবে তোমাকে, শুধু সিগন্যাল এলিমেন্ট যদি দিয়ে দেওয়া হয় তাহলে কোন কোডিং স্কিম এখানে ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে, সেটা বের করে ফেলবা। তো সেই সেই টেকনিক গুলি তোমরা এখানে প্র্যাকটিস করবে। তো আমরা যেটা শিখলাম, ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে অলওয়েজ মিডল বিটের ট্রানজিশন আছে, এবং ইট ইজ হেল্পিং টু অ্যাভয়েড ডিসি কম্পোনেন্ট প্রবলেম অফ দ্য
digital transmission system. And definitely it is helping to establish better synchronization in between the sender and the receiver. It will really help the data communication to a certain extent to establish high quality communication of data in between the sender and the receiver. তো মিনিমাম ব্যান্ডউইথ কত, যেহেতু প্রত্যেকটা ডেটা বিট এলিমেন্টের মাঝখানেই সে ট্রানজিশন নিচ্ছে, কাজেই মিনিমাম ব্যান্ডউইথ দরকার হবে হলো এনআরজেড এ যা লাগবে তার ডবল। তো ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট এখানে হাই, কিন্তু ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট হাই হলেও ডেটার ট্রান্সমিশন কোয়ালিটিও কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। ডিসি কম্পোনেন্ট প্রবলেম কমে যাবে, বিভিন্ন ধরনের ইরর হওয়ার সম্ভাবনা কমে যাবে, নয়েজ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে, রিসিভার খুব ডিস্টিংটিভলি 0 এবং 1 এর মধ্যে যে পার্থক্যগুলি আছে সেগুলি সে আইডেন্টিফাই করতে পারবে। সো there are many types of advantages here in terms of the data communication system. So that is needed to be remembered. In bipolar encoding, we use 3 levels: positive, zero, and negative. এতক্ষণ তুমি দেখে আসছিলা একটা পজিটিভ একটা নেগেটিভ, এগুলি সব পোলার। এরপরে একটা দেখলা পোলার আর জেড, একটা দেখলা কি এনআরজেড এল, এনআরজেড আই, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এটা দেখছিলা কি এনআরজেড, একটা পজিটিভ একটা জিরো। এখন আসতেছে হলো বাইপোলার। বাইপোলার এনকোডিং স্কিমে আমরা 2 লেভেল মেইনটেইন করব না, কয় লেভেল মেইনটেইন করব? 3 লেভেল, 3 লেভেলস, জিরো, পজিটিভ, নেগেটিভ। খেয়াল করে দেখো, AMI technique, alternative mark inversion. AMI stands for alternative mark inversion. আমি 1 মিনিট নীরব থাকছি, এই AMI এর সিগন্যালিং মেকানিজম কি এবং সুডো টার্নারির সিগন্যালিং মেকানিজম কি, এইটা যারা যারা ধরতে পারবা তারা তারা সফট হ্যান্ড রেইজ করবা।
Okay, so anyone? No hand. None of you have hands. Ridiculous. Really. I am lost. Okay, let me explain. It's very easy. Very, very easy. You see bipolar scheme alternate mark inversion. So you see 0 is represented here as 0 to high, right? No, 0 point. And next bit is 1. It is represented by high voltage. And you see the next one, it will be represented by a negative voltage. And the zeros are always been represented by 0 voltage. You got the point? এখানে যদি একটা 1 থাকে তাহলে সেটা আবার হাই ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্টেড হবে, অল্টারনেট হবে, অল্টারনেট মার্ক ইনভার্সন। এখানে যেটা হচ্ছে যদি হাই, এই 1 লো, পরের 1 হাই, পরের 1 লো, পরের 1 হাই, পরের 1 লো। মেক সেন্স? বুঝতে পেরেছ? জি স্যার। গুড, রমজান, থ্যাংক ইউ। সুডো টার্নারি, খেয়াল করে দেখো তো কি করা হয়েছে এখানে। কথা বলো না কেন? স্যার ওইটা স্যার, এখানে হচ্ছে 0 হলে প্রথমটা স্যার পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ, গুড। তারপর একটা negative। 1 গুলি সব আগেরটা ঠিক উল্টা। এখন 1 গুলি ভোতা হয়ে গেছে। 1 গুলি অলওয়েজ 0 ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্টেড হবে। আর 0 একবার পজিটিভ একবার নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। দ্যাটস অল, দ্যাটস অল, নাথিং লেস, নাথিং মোর। So pseudo ternary and AMI both are bipolar schemes. অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো কন্টিনিউয়াস একই সিগন্যাল এলিমেন্ট থাকবে না, সিগন্যাল এলিমেন্টের পরিমাণ চেঞ্জ হবে। সুবিধা কি? মিড বিট ট্রানজিশন নাই, ফলে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে যেরকম ডাবল পরিমাণ ব্যান্ডউইথ লাগতেছিল, এখানে ডাবল পরিমাণ ব্যান্ডউইথ লাগবে না। কিন্তু ব্যান্ডউইথ ডাবল লাগবে না, কিন্তু ডিসি কম্পোনেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে। হুররে, হুররে, উই হ্যাভ গট দ্য নিউ আইডিয়া। দেখো, মানুষ বছরের পর বছর বিভিন্ন সিস্টেমের পিছনে কিভাবে তাদের মেধা, চিন্তা, চেতনা অ্যাপ্লাই করেছে, করে নিত্য নতুন দক্ষ ইঞ্জিনিয়ারিং প্রসেসগুলি তারা আবিষ্কার করেছে। সো উই মাস্ট বি থ্যাঙ্কফুল to those scientists and engineers who contributed to increase the efficiency of the systems and made us proud to be. So we must be thankful to them. নেক্সট ওয়ান যেটা আমরা পড়তে যাচ্ছি সেটি হলো MBNL স্কিমস। মাল্টিপল বিটস, m সংখ্যক বিটস, n সংখ্যক লেভেলস, যেখানে 2 to the power m must be less than or equal to l to the power n. এরকম থিওরি বললে আমরা আসলে বুঝবো না, ছবি দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
ছবি দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, so you see this is a 2B1 queue scheme. That means দুইটা করে বিট একটা করে লেভেলের সাথে সংযুক্ত থাকবে। তাহলে দুইটা বিট আমরা কত রকম ভাবে সাজাইতে পারি? দুইটা বিট আমরা সাজাইতে পারি 4 রকম ভাবে: 00, 01, 10, 11। অনেক ছোটবেলায় আমরা শিখছি। এখন এই 4টা বিটের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন এর উপরে ভিত্তি করে লেভেল কোনটা হবে সেটা নির্ভর করবে এই 0010, 0111 এর অ্যাপিয়ারেন্স এর উপরে। প্রিভিয়াস লেভেল যদি পজিটিভ হয়, আর নেক্সট বিট যদি 00 হয়, তাহলে নেক্সট লেভেল হবে হলো +1। আর প্রিভিয়াস লেভেল যদি নেগেটিভ হয়, নেক্সট বিট 00 হইলে এটা হয়ে যাবে -1। সিমিলারলি 01 হইলে +3 -3, 10 হলে -1 +1, and 11 হইলে -3 +3. So these are the transitions that can be communicated accordingly. এখানে দেখো, এখানে একদম প্র্যাকটিক্যালি ছবি দিয়ে আঁকায় দিয়েছে। এখানে 00 আছে, আগের পজিশনটা কি ছিল? পজিটিভ ছিল, সো +1 এ চলে গেছে। 00 তে +1 এ চলে গেছে, এই যে +1। এখন আমি কোথায় আছি? পজিটিভে আছি। পরেরটা কত? 11। পরেরটা কত? 11। পজিটিভে থাকলে পরেরটা 11 হলে -3 তে চলে যাবে, এই যে -3 তে চলে গেছি, এখানে আসলাম। এখন আমি কিসে আছি? নেগেটিভে আছি। নেক্সট আমার কি? 01। নেক্সটটা 01 থাকলে -3 তে চলে যাবে, এই যে -3 তেই আমি আছি। রাইট, এখানে আসলাম। এখন এখানে আমি মাইনাসে আছি, নেক্সটটা কত? 10। মাইনাসে থাকলে 10 হলে +1 এ চলে যাবে, এই যে এইটা +1 এ চলে যাবে। সো ওই উপরে চলে গেলাম +1 এ। মেক সেন্স? বুঝতে পারতেছ? এখন আমি পজিটিভে আছি, এখান পর্যন্ত চলে আসলাম, পজিটিভে আছি। নেক্সট ওয়ান কত? 01। 01 থাকলে, পজিটিভে থাকলে +3 তে চলে যাবে, এই যে +3 তে চলে গেলাম, এইটা। সো এইটা তোমার মনে রাখা দরকার নাই। প্রবলেম থাকলে এটা তোমাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু ওইটা দিয়ে দেওয়ার পরে এইটা তোমাকে আঁকতে পারতে হবে। ভাইস ভার্সা, এরকম ছবি যদি দিয়ে দিই এবং যদি বলি যে মাল্টি লেভেল 2B1 কিউ স্কিমের ট্রানজিশন টেবিলটা আঁকো, ইউ মাস্ট হ্যাভ টু ডু দ্যাট। ট্রানজিশন টেবিলটাও তুমি ছবি থেকে ট্রানজিশন টেবিল বের করতে পারবা। ট্রানজিশন টেবিল দিলে তুমি ছবিটা বের করতে পারবা। ফাইন, so you have got some of the questions basically. হয়ে গেল হলো আমাদের বিষয়সমূহ। এখন মাল্টি লেভেল 8B60 স্কিম। সো এখানে ওই একই রকম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিগন্যাল এলিমেন্ট আছে, আর এখানে 8টা বিট আছে, ওই জন্য ওর নাম দিছে 8B60।
এখানে ওরকম কম্বিনেশন আছে, প্রত্যেকটার জন্য ইনভার্টেড প্যাটার্ন আছে, ওইভাবে করে চলে যাবে। এগুলি মনে রাখা দরকার নাই, বাট এগুলির স্ট্রাকচারালি এটা কাঠামোটা কি কিভাবে কাজ করে সেটা শুধু জানলেই হবে। এইটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় মাল্টিপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের জন্য। খেয়াল করে দেখো, এখানে 8 বিটের ডেটা ট্রান্সমিশনের জন্য বিভিন্ন সিগন্যাল এলিমেন্টের বিট পাঠানো হয়েছে এবং 1 জিবিপিএস ডেটা পাঠানো হচ্ছে, যেখানে 250 250 250 250 চারটা ডিফারেন্ট লিঙ্কে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাই 125 মেগাবট। তাহলে 250 এমবিপিএস এর জন্য 125 মেগাবট, দ্যাট মিনস তোমার ডেটা রেট বড রেটের ডাবল হয়ে গেছে, যেটা উল্টা। এটা কেন করতে পারছো? এই যে মাল্টিপল লেভেল মেনটেন করতে পারার কারণে এটা করতে পারছো। অথচ এটাই ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে ছিল উল্টাটা। ডেটা রেট 250 এমবিপিএস পাইতে হলে এটা 500 মেগাবট লাগবে হলো সিগন্যালিং রেট, 500 মেগাবট রাখতো সিগন্যালিং রেট, উল্টা লাগতো। বাট এখানে আমরা সিগনিফিক্যান্টলি লো ব্যান্ডউইথে হাই ডেটা রেট ট্রান্সমিট করতে পারছি। ইট ইজ ডিউ টু দ্য মাল্টি লেভেল 4D PAM5 scheme. So these are the fundamental differences that we have talked about. Similarly, multi-level transition 3, এই একই রকম ভাবে অ্যালগোরিদমটা দেখো। বর্তমানটা যদি 0 হয়, নেক্সট বিট যদি 0 হয় তাহলে সে 0তেই থাকবে। নেক্সট বিট যদি 1 হয় তাহলে সে আইদার পজিটিভে যাবে অথবা নেগেটিভে যাবে। লাস্ট নন জিরো লেভেলটা যদি নেগেটিভ হয় তাহলে সে পজিটিভে যাবে, আর লাস্ট নন জিরো লেভেল যদি পজিটিভ হয় তাহলে সে নেগেটিভে যাবে। পজিটিভ হলে নেগেটিভে যাবে, নেগেটিভ হলে পজিটিভে, আর 0 হলে যেখানে আছে সেখানেই থাকবে। আর নেক্সট বিট নেগেটিভে আছে, নেক্সট বিট 0 হলে কোনো পরিবর্তন করবে না, নেক্সট বিট 1 হলে সে 0তে চলে যাবে। পজিটিভে আছে, নেক্সট বিট 0 হলে কোনো পরিবর্তন করবে না, কিন্তু নেক্সট বিট 1 হলে সে 0তে চলে আসবে। ঠিক সেই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে সিগন্যালিং এলিমেন্ট গুলি দেওয়া হয়েছে এবং এরও কিন্তু প্রচুর পরিমাণ বেনিফিট আছে। এবং সিগনিফিকেন্টলি খেয়াল করে দেখো, ওস্ট কেস একটা সিনারিও যদি আসে তারপরেও সিগন্যাল এলিমেন্ট গুলি পরিবর্তন হচ্ছে, ফিক্সড কোনো ভ্যালু রাখছে না। ওস্ট কেস সিনারিও গিয়ে সবগুলি ওয়ান হলেও পরিবর্তন হচ্ছে, কাজেই ডিসি কম্পোনেন্ট প্রবলেম নাই। আর যে কোনো র্যান্ডম জেনারেল কেসের ক্ষেত্রে এরকম 1 0 0 1 বিভিন্ন প্যাটার্ন সেখানে থাকবে, 0 থাকবে, 1ও থাকবে, মাইনাস ভোল্টেজও থাকবে, প্লাস ভোল্টেজও থাকবে। So that will help you to reduce the DC component problem and increase the synchronization in between the sender and receiver, and thereby supporting high data rate in the data communication system. এইখানে টেবিল 4-এ সবগুলির উপরে একটা সামারি বর্ণনা করা আছে, যেগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ব্লক কোডিং নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় তোমাদের কোনো কিছু প্রশ্ন আছে কিনা বা কোনো কমেন্ট আছে কিনা? নাই। তাহলে আমি চলে যাচ্ছি হলো প্রথমে হলো রেকর্ডিংটা বন্ধ করি।